আসলে এখনই জাস্ট ওর থেকে খবর পেলাম আমাদের সিপিআইএম এর অন্যতম প্রতিষ্ঠাতা, ইনফ্যাক্ট শেষ জীবিত প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন কমরেড ভিএস অচ্যুতানন্দন। অসুস্থ ছিলেন, তিনি একটু আগে প্রয়াত হয়েছেন। তার জন্য শোক জ্ঞাপন করছি। আর আমাদের বামপন্থী আন্দোলন এর একজন বড় নেতা, লেখক, চিন্তাবিদ কমরেড আজিজুল হক, তিনি আজকে প্রয়াত হয়েছেন, তার জন্য শোক জ্ঞাপন করছি। আজকে কলকাতা জুড়ে যথারীতি বার্ষিক বনভোজন, চড়ুইভাতি তা সংগঠিত হয়েছে কলকাতা পুলিশের বদান্যতায় এবং তৃণমূল কংগ্রেসের আহ্বানে। গোটা কলকাতা জুড়ে যা যা নিষেধাজ্ঞা করা হয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সময় পুলিশের তরফ থেকে, কোর্টের তরফ থেকে, সরকারের তরফ থেকে, সে সবগুলো হিন্দিতে বলে খুল্লা ছুট, ডিসকাউন্টেড হয়েছে আজকে। এটা কোনো নতুন কোনো কিছু সৃষ্টি করে না, কারণ এটা বার্ষিক এবং গা সওয়া হয়ে গেছে। সারা বছর ধরে বোমাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, চুরি করবে, দুর্নীতি করবে, লুট করবে, ভোট কেন্দ্রতে কাউকে যেতে দেবে না, শাসাবে, শিশু খুন করবে, নিজের দলের লোকজনকে খুন করবে, পুলিশের পরিবারকে ধরে, বাপ মা, মা বোনকে ধরে অপমান করবে। তো তাকে তো একদিন আনন্দ ফুর্তি করার জন্য একটা সুযোগ দিতেই পারেন মমতা ব্যানার্জি, এবং সেই আয়োজনই হয়েছিল ডিজে সহকারে, যদিও নাম দেওয়া হয় শহীদ স্মরণে। এবং মিথ্যা যেরকম জাল বোনেন তিনি তার বক্তৃতায়, সে জালে নিজেই ফাঁসছেন। আমরা জানি কিভাবে আইটি সেল এবং তৃণমূলের নানান নামে বেনামে সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি কোম্পানিকে ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে একেবারে হরিণ লুটের মতো মিথ্যাচার, ট্রোল, আপত্তিকর ভাষা, গুজব, উস্কানি এসব দিয়ে থাকে। আর উনি বক্তৃতায় মঞ্চ সাজিয়ে বলছেন সিপিআইএম কোটি কোটি টাকা খরচ করে। সবচেয়ে মজা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে যে টাকা খরচ করে সেগুলো সব ডিসক্লোজ করতে হয়, শুধু নির্বাচনের সময় নয়, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মাসে। বিজেপি সবাই জানে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা এই বাবদ খরচ করে থাকে, এবং আমাদের দেশে তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি সিপিএম কে দোষ দিচ্ছেন, তার মানে ভয় পেয়েছেন। আমাদের আমরা বারবার বলি কোনো কোম্পানি না, কোনো আউটসোর্সিং না, নিজেদের ভলান্টিয়ার্স, কর্মী, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, এমনকি অনেকেই যারা ডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে কানেক্টেড নয় কিন্তু সিপিএম কে ভালোবাসে, রাজনীতিকে ভালোবাসে, বামপন্থাকে ভালোবাসে, রাজ্যকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, খেটে খাওয়া মানুষের পক্ষ অবলম্বন করে, বিজেপি বিরোধিতা করে এবং দুর্নীতি বিরোধী, তারাই এই প্রচার সংগঠিত করে। তাদেরকে আমরা আরেকবার লাল সালাম জানাচ্ছি যে তারা অন্তত এই স্বীকৃতি পেল যে কোটি কোটি টাকা খরচ করে যা কোম্পানিগুলো দিয়েও মমতা ব্যানার্জি করতে পারছেন না। উনি এভাবে করেন, ঘাড়ে চাপান। একদিন আগে বললেন, সবাই জানে আজকে ইলেকশন কমিশন বিহার ইলেকশনের আগে সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন।
নাগরিকতার প্রশ্ন নিয়ে আসছেন, যা তার এখতিয়ার মধ্যে নয়। সব কজন প্রাক্তন নির্বাচন কমিশনার বলেছেন, চিফ ইলেকশন কমিশনার, যে এটা ইলেকশন কমিশনের এখতিয়ার বহির্ভূত, বিজেপির হয়ে কাজ করছেন। অথচ তিনি এখন বলছেন যাহা একটু বিজেপি পক্ষাবলম্বন করতে হয়, ইস্যু পাল্টাতে হয়, সবসময় তাই করেন। সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে মানুষ ভোট দিতে পারত না। তবে পুরসভা, কলকাতা পুরসভায় সুব্রত মুখার্জি মেয়র কি করে হলো? দীর্ঘদিন বেশ কিছু আসনে বিধানসভা, লোকসভায় বিরোধীরাই জিতে আসতো, কংগ্রেস দল ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস হলো। উনি নিজে এমপি হয়েছেন বামফ্রন্টের আমলে বারবার। যদি ভোটই না দিতে পারে তাহলে উনি জিততেন কি করে? তৃণমূল জিততো কি করে? এটা হচ্ছে না মিথ্যাচারের নমুনা। যেহেতু এখন বুথ আগলে রাখা হয়, নকল অফিসার নিয়োগ করা হয় কাউন্টিং এর, ভেজাল পোলিং এজেন্ট দেওয়া হয়, বুথগুলোতে নজরদারি করা হয়, সিসিটিভি ক্যামেরা অচল করে দেওয়া হয়, তারপরে বোমা, বন্দুক, পিস্তল এবং পুলিশ সহযোগে, সিভিক সহযোগে ভোটারদেরকে হম্বি তম্বি, ভয়, ভীতি প্রদর্শন করা হয়, ভোট লুট করা হয় একেবারে লার্জ স্কেলে। এবং শুধু বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভা নয়, একটা কোঅপারেটিভ নির্বাচন, কলেজ নির্বাচন, সাধারণভাবে একটা যে কোনো, যেখানে নির্বাচিত সংস্থা আছে সেগুলো তো লোপ পাইয়ে দিয়েছেন। ম্যানেজিং কমিটি, সিনেট, সিন্ডিকেট, স্কুল ম্যানেজিং কমিটি সব তুলে দিয়েছেন, গণতন্ত্রকে শেষ করছেন গোটা দেশে মোদী সরকার এবং এখানে মমতা সরকার। আর তিনি এখন সিপিএম কে, বামফ্রন্টকে দোষ দিচ্ছেন। আমরা এসে গণতন্ত্র সম্প্রসারণ করেছিলাম, প্রথম এদেশে 18 বছরের ভোটাধিকার দিয়েছিলাম পুরসভা, পঞ্চায়েতে, তারপরে দেশে হয়েছে। আগে 21 বছরে ভোট হতো। যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আছে, যেটা হচ্ছে সার্বিক ভোটাধিকার, যা আগে ছিল না, দীর্ঘদিন লড়াই করে মানুষ অধিকার পেয়েছে। এখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেটাকে আবার সংকুচিত করছেন, ভোটাধিকারকে সংকুচিত করছেন। প্রথম কথা, ভোটটাকে যাতে সবাই না দিতে পারে তার জন্য লিমিটেড ডেমোক্রেসি প্র্যাকটিস করানোর চেষ্টা করা হচ্ছে। তার উপর দাঁড়িয়ে তিনি 26-এর নির্বাচনের কথা বলছেন, প্রস্তুতির। 26,000 চাকরি গিয়েছে শিক্ষকের, তারা প্রতিদিন লড়াই করছে, দাবি জানাচ্ছে। যেভাবে চাকরি নিলাম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই ব্যাপারে কথা বলছেন না। তিনি মঞ্চ থেকে বলছেন যে পুলিশের পরিবারকে অপমান করা হচ্ছে। তো অনুব্রতকে কান ধরে নিয়ে আসলেন না কেন? মঞ্চে নানা রকম লোকজনকে হাজির করেন, তার অভ্যাস আছে, শুধু টালিগঞ্জের নায়ক নায়িকা নয়, বিভিন্ন জায়গা থেকে। তো অনুব্রতকে নিয়ে আসা উচিত ছিল যে পুলিশকে কিভাবে অপমান করতে হয়, অন ডিউটি পুলিশ অফিসারের মা বোন তুলে, তার তো একটা উদাহরণ, ওটা টেপটা বাজানো উচিত ছিল ওখানে। উনি এইভাবে তৃণমূল কংগ্রেসের যা অপকর্ম তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন, আর তখনই সিপিএম এর কথা মনে পড়ে যায়। হঠাৎ করে বিজেপি যেহেতু গোটা দেশে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে, আসাম, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের উপরে প্রথমে পরিযায়ীদের উপর শুরু করেছিল, এখন যারা ওখানে উদ্বাস্তু মানুষ গিয়েছেন বা এমনি নানান কাজের জন্য যারা যান, তাদের উপরে যখন অত্যাচার করছে, নিগ্রহ করছে, হেনস্থা করছে, এদেশের নাগরিককে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে বাংলাদেশে। বাঙালি মানেই বাংলাদেশি, এরকম একটা আরএসএস এর তত্ত্ব হাজির করছে। তিনি নিজে যখন ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে বলে ভোট করতে দেবো না 2006 নির্বাচন আগে বলেছিলেন, এখন দাঁড়িয়ে হঠাৎ তিনি নতুন করে ভাষা আন্দোলন হবে বলছে। বাংলা ভাষাকে চৌপাট করে দিয়েছেন। ভাষা শিক্ষা, ব্যাকরণ, বাংলা মাধ্যম স্কুল,
বাংলা বিভাগ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলা সংস্কৃতি তাকে লাটে তোলার চেষ্টা করেছেন। এমনকি যে বাঙালি সাহিত্যিক কবি কিছু ছিল তাদেরকেও দলে ঢুকে তাদের সব সৃজনশীলতা শেষ করে দিয়েছেন। গায়ককে, লেখককে, কবিকে, সাহিত্যিককে, যে সমস্ত প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছিলাম, একাডেমি, সেগুলো সর্বনাশ করেছেন। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করলে তিনি ভাষা আন্দোলন করে দেবেন? প্রথম কথা হচ্ছে, যে কোনো ভাষাকে বাঁচাতে হলে সেটাকে শিক্ষার এবং কর্মের মাধ্যম করতে হয়। আজকে উনি যা ব্যবসা বাণিজ্যে যে হাল করেছেন তাতে এমনিতে সব চৌপাট উঠেছে। বাংলা ভাষা পড়াশোনা করে চাকরি বাকরি বাজার কমে গিয়েছে, এ রাজ্যে চাকরি বাজার কমে গিয়েছে, তবেই পরিযায়ী হচ্ছে লোকে, এবং গোটা অর্থনীতিকে চৌপাট করে দিয়েছেন। প্রত্যেকটা ভাষার মর্যাদা, সেটা আরো নানান সামাজিক, আর্থিক, রাজনৈতিক, প্রশাসনিক, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত। সেগুলোকে চৌপাট করে দিয়ে তিনি এখন জাগো বাংলা করতে চাইছেন। যদি সাহস থাকে তাহলে এই তো পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে, আমরা দেখব তৃণমূল কংগ্রেসের এমপিরা সংসদে কি ভূমিকা পালন করে। আমরা দেখব সংসদীয় দল কোন কোন রাজ্যে গেল আক্রান্ত মানুষের পাশে, আক্রান্ত বাংলাভাষী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা দেখব এই সরকার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ডাইরেক্টরেট তৈরি করে কিনা আমাদের রাজ্যে। আমরা দেখব জেলাগুলোতে বিশেষ দপ্তর খুলে জেলা থেকে যারা যাচ্ছে বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে, তাদের ব্যাপারে তাদের তথ্য এবং তারপরে তাদের নিরাপত্তা, তাদের সামাজিক সুরক্ষা, সে ব্যাপারে কতটা সচেষ্ট ভূমিকা পালন করছেন। আমরা দেখব তিনি বিভিন্ন রাজ্যে যেখানে ঘটনা ঘটছে সেখানকার মুখ্যমন্ত্রীদের কবে চিঠি লিখবেন। আমরা দেখব বিধানসভায় তিনি বিশেষ অধিবেশন ডেকে কবে প্রস্তাব পাস করবেন যে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ইন্টারনাল মাইগ্রেশনের। সেই সংবিধানের কথা মনে করিয়ে দেবেন যে কেন্দ্র তালিকাভুক্ত কাজ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মানুষ যখন যাবেন, এটা শুধু বাংলা বলে কথা নয়, গোটা দেশে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার, বসবাস করার স্বাধীনতা আছে, সাংবিধানিক অধিকার আছে সব মানুষের। এখানে আসামে যা বলেছে, অন্যান্য রাজ্যে যা করছে, তার বিরুদ্ধে একমাত্র বিধানসভায় প্রস্তাব পাশ করে তাকে সব রাজ্যে পাঠাতে হয় যে এই কাজটা, এবং কেন্দ্র সরকারকে পাঠাতে হয় যে এই কাজটা তোমরা করতে পারো না, এটা সংবিধান বিরোধী। বলুন, আপনাদের কোনো প্রশ্ন থাকে? কোন প্রশ্ন আছে? কাজ না কাজল না কাজী, সেটা তোমরা ঠিক করবে, কিন্তু আমি এটুকু জানি কাজের বেলায় কাজী, কাজ পুরলে কিষেনজি। সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এবং সেটা এক্ষেত্রে মমতা প্রমাণ করে দিচ্ছেন। এখনো যারা মমতাময় করে, সে মিডিয়া হতে পারে, সে বুদ্ধিজীবী হতে পারে, সাধারণ নেতা নেত্রী হতে পারে, চোর জোচ্চর হতে পারে, পুলিশ হতে পারে, ব্যুরোক্র্যাটস হতে পারে, তাদেরটা বুঝতে হবে যে অন্যায় সমস্ত কাজ মমতা তাদেরকে দিয়ে করান, কিন্তু যখন ফেঁসে যায় তখন কেউ কারো নয় বাবা। একটা সিলেক্টিভ ব্যাপার থাকে, উনি কবে সরব কবে নীরব সেটা তার রাজনৈতিক স্বার্থ দেখে করে। যদি অন্যায়ের বিরুদ্ধে হয় কেউ, তাহলে সব অন্যায় অন্যায়, আর যদি অন্যায়কে প্রশ্রয় দেয় কেউ, তাহলে সেও সমান দোষী। সাউথ কেটা ল কলেজে যা হয়েছে, তৃণমূলের ছাত্রী নেত্রীকে তৃণমূলের নেতা
মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর প্রশ্রয় যারা বেড়ে উঠেছে, ধর্ষণ করেছে, এবং তিনি কলেজ প্রশাসনগুলোতে এমন সব তাবেদারকে বসিয়ে রেখেছেন তৃণমূলের নেতাদেরকে, যারা আবার আউটসোর্স করে দিয়েছে, লিজ দিয়ে দিয়েছে এই সমস্ত গুন্ডা বদমাশ তোলাবাজদের, যারা গোটা কলেজকে নিয়ন্ত্রণ করবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। সেখানে তিনি সরব কি করে হবেন? কে করবে? আইন শৃঙ্খলা কার দায়িত্বে? তিনি কটা কমিশন করেছিলেন নিজেই ভুলে গেছেন। তার থেকে কমিশন খেয়েছেন নিশ্চয়ই। তার রিপোর্ট গুলো কোথায়? বাম আমলে যা কিছু হবে তার আগে তিনি এরকম ফাইল দেখাতেন, কোথায় গেল সে ফাইলগুলো? কমিশন করেছিলেন, তার রিপোর্ট কোথায় গেল? এমনকি বাম আমলে নয়, পুরনো কংগ্রেস আমলে যা ঘটেছিল তার সম্পর্কে কমিশন করেছিলেন, একটা রিপোর্ট বার করেছেন? তারপর কোন মুখে কথা বলেন? মুখ খুললেই তিনি মিথ্যে কথা বলেন। কি তৃণমূলের ধর্ষণ? আমি কি শুনলাম তাহলে? তোমরা ঠিক শুনেছো তো? আরজিকর থেকে, সল্টলেক, তারপর হচ্ছে তোমার ময়নাগুড়ি থেকে, রাজগঞ্জ থেকে, ল কলেজ। ওটা হ্যাঁ, মমতা ব্যানার্জি উচ্চারণ করেন, অনেক সময় জোড়া শব্দ বলতে পারেন না, রেফ রকা রকালা বলতে পারেন না। ঠিক মতো খেয়াল করো কি বলেছেন। কাকে কাকে বলছেন সেটা? আমি বললাম লক্ষ লক্ষ টাকা খরচ করে তৃণমূল বিজ্ঞাপন দিয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় নিজের প্রচার করে, তোমরা বিনা পয়সা কেন প্রচার করছো? উনি যা বলেছেন বলেছেন, উনি নিজেই ভুলে যাবেন কালকে। ওকে জিজ্ঞেস করো। ওসব পুরনো কথা, ভাঙা রেকর্ড। নতুন কোনো কথা বলেছি তাহলে বলো। উনি কি ইলন মাস্কের মতো রকেট তৈরি করছেন নাকি? প্রথম কথা হচ্ছে সিপিএম এর সরকার হয়নি। সিপিএম এর রাজনীতি এটাই, এখনো পর্যন্ত আমরা সিপিআইএম এর সরকার তৈরি করিনি। যেখানে সিপিআইএম এর 2/3 বহুমত ছিল, সেখানেও নয়, ত্রিপুরায়ও নয়। আমরা বামফ্রন্ট সরকার তৈরি করেছিলাম, সেটা বামফ্রন্ট সরকার ছিল। অন্যত্র কেরালায় যখন সরকার করেছি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার করেছি। উনি যখন এক সময় 21 দল 22 দল নিয়ে সব মহাজোটের কথা বলতেন, বিজেপিকে নিয়ে, মাওবাদীদের নিয়ে, সবাইকে নিয়ে, এখন সব কথা বলেন না। এখন তৃণমূলের সরকার বা মমতার সরকার, এই তো বলছেন। ওনার রাজনীতি ব্যাপারে এসব সূক্ষ্ম ব্যাপারগুলো উনি মাথায় নেন না। আর নরকঙ্কালের সরকার ছিল এখন বলছেন তিনি। উনি তো জয় মা কালী বলে প্রায় মোটামুটি নরমুন্ডের মালা অদৃশ্য পরে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিদিন তৃণমূলের অনেক নরমুন্ড আছে তার মালার মধ্যে। কদিন আগে তৃণমূলকে খুন করেছে সাঁইথিয়ায়, তার আগে ইসলামপুরে, তার আগে মালদায়। কালীঘাটের আর শান্তিনিকেতনের আলমারি খুললে অনেক স্কেলিটন বেরিয়ে আসবে। There are many skeletons inside the cupboard of Mamata Banerjee. সবচেয়ে মজা হচ্ছে ওরা এসআইআর নাম করে ফর্ম ফিল আপ করতে বলেছে, এখনো কোনো রিপোর্ট বেরোয়নি। কিছু কিছু মিডিয়া বলে যাচ্ছে 40 লক্ষ, আর যারা মিডিয়া থেকে রাজনীতি করে তারা এই বক্তৃতায় বলেছে। এটা করতে গেল 40 লক্ষ ফিগারটা ইলেকশন কমিশন লিস্ট বার করেছে, ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল,
তারপরে তারা সব জায়গা থেকে ফর্ম ফিল আপ করছিল। এই 40 লক্ষ ফিগারটা আগে থেকে আরএসএস ঠিক করে দিয়েছে, আর তৃণমূল সেটা বলছে, আর তুমিও বলছো। আমি তা বলেছি, আমি বলেছি এখনো তো ওরা ফর্ম ফিল আপ করেছে, তারপরে কি রিপোর্ট বেরোবে দেখবো আমরা। যেমন আমরা ওই এনআরসির রিপোর্ট দেখেছিলাম আসামে, তার আগেই আমরা দেখলাম একটা অংশের মিডিয়া এবং বিজেপি এবং এখন তৃণমূল তার নাম্বারটা একটা আরবিট্রারি নাম্বার ঠিক করে বলে দিচ্ছে 40 লক্ষ। আর এই 40 লক্ষ জানেই, তাহলে এইসব ফর্ম ফিল আপ করে নাটক করা কি দরকার ছিল? এর আগেও বলেছিলেন যখন আফরাজুলকে পুড়িয়ে মেরেছিল রাজস্থানে, কি করেছেন তারপরে তিনি? মালদা জেলায় সমাবেশ করেছি আমরা, এর মধ্যে 3 বার যাওয়া হয়েছে ডিএম এর কাছে। উনি বলেছিলেন ফিরে আসলে 50,000 করে টাকা দেওয়া হবে, সবাই ব্যবসা করবে। কটাকে দিয়েছেন? চ্যালেঞ্জ, কটাকে দিয়েছেন? ফিরে আসলে কজনকে চাকরি দিয়েছেন? আর ওরা যাচ্ছে এই জন্যই যেখানে কাজ নেই বলে। আমি বললাম উনি মুখ খুলে মিথ্যে কথা বলেন, সে মিথ্যে তুমি কেন বলছো আর আমাকে দিয়ে কেন বলাচ্ছ? উনি তো বলেছেন 99% কাজ শেষ করে দিয়েছি, বলেননি? বিশ্বাস করো, উনি তো বলেছেন পথশ্রী, তার রাস্তাঘাটে সব একদম শ্রী ফিরিয়ে ফেলেছেন। রাস্তাঘাটে ঘুরলে কি তাই দেখে বলে মনে হচ্ছে? ওনার মিথ্যে কথা প্রচারের যন্ত্র মিডিয়া যাতে না হয় সেটা দেখতে হবে। তা তো 100% হয়ে গেছে। 99% বলছিলাম, উনি তাহলে বলেছেন 100% করে দিয়েছেন। এবার বিধান আমা তাহলেই হবে রক্ষে রাজ্যের। এবং দিল্লি যাবে না, হিল্লি যাবে না, বিল্লি হবে, সেটা পরে কথা। তো আগে এখান থেকে বিদায় নিলে তো আমাদের রাজ্যটা বেঁচে যায়। সবাই জানে এটা লোকসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচন। 26-এর কথা বলছো তোমরা। উনি কিরকম তার কায়দা কানুনটা এটাই তো ওনার প্রচার। তাহলে উনি দিল্লি কথাটা বলছেন আসলে 26টাকে মাথায় রেখে, এইভাবেই করেন। হিন্দিতে একটা গান ছিল, কहीं पे निगाहें कहीं पे निशाना, বুঝাচ্ছে? হ্যাঁ, নিশানাটা কাটমানি, সেটা বলো। হ্যাঁ, তো বিজেপিতে কে আছে? উনি যাকে সঙ্গে নিয়ে কাটমানি ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন সে শুভেন্দু আছে বিজেপিতে। চিটফান্ড নিয়ে দুজন মিলে একসঙ্গে কাজ করেছেন, চাকরি চুরি একসঙ্গে করেছেন, চাকরি নিলাম একসঙ্গে করেছেন। এখন যারা বিজেপিতে আছে তার মধ্যে কয়েকজনকে বাদ দিলে তারা সব মমতার ওই কারাপশনের ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে এসছে। আইনজীবীরা বলবেন প্রতিক্রিয়া, তার রায় দেখে, কমেন্ট দেখে, অবজারভেশন থেকে। তোমাদের ল আইনের একটা বিট থাকে, আলাদা লোকজন থাকে কিছু মিডিয়াতে। ভাষা আন্দোলনের কথা যেটা বলছেন, 87 জুলাই থেকে প্রত্যেক শনিবার বাংলা ভাষা নিয়ে প্রথমত উনি একটু বাংলা ভাষাকে মহিমামণ্ডিত করুন, একটু কম বলুন, অপশব্দ প্রয়োগ করতে বারণ করুন, বাংলা মাধ্যম স্কুলগুলোর শিক্ষক নিয়োগ করুন সুষ্ঠুভাবে, কলেজ বিশ্ববিদ্যালয় যাতে রাজ্য সরকার পরিচালিত যে সংস্থাগুলো আছে সেখানে শিক্ষার পরিবেশ ফিরে আসে। তিনি নিজে একটু বাংলায় বই লেখা বন্ধ করুন, কবিতা লেখা বন্ধ করুন, এপাং ওপাং ঝপাং করা বন্ধ করুন। আসলে বিজেপির কাছ থেকে, আরএসএস কাছ থেকে উনি শিখেছেন। whenever in trouble in politics, invoke religion, religious sentiment, religious motive, symbols, religious figures. যখনই সংকটে পড়বে তখনই স্মরণ নেবে ধর্মের, ধর্মাশ্রিত বাণীর
ধর্মীয় চিহ্ন, প্রতীক, ধর্মীয় গুরু, ধর্মীয় দেবদেবী। এখানে আরএসএস এবং তৃণমূলের কোনো তফাৎ নেই। মমতা ব্যানার্জিকেই তো দুর্গা তৈরি করেছিল। আজকে তো পশ্চিমবঙ্গ হচ্ছে মমতাকে আরএসএস দুর্গা সাজিয়ে দুর্গাঙ্গন বানিয়েছে। তা নাহলে তো এই গোটা রাজ্য জুড়ে দক্ষ যজ্ঞকাণ্ড হতো না। আর এখন যখন ভোট আসছে, মোদী এসে করলো না দুর্গা কালী, এখানে এসে করছে বিজেপি, আজকে তৃণমূল তাই করেছে। দুজনের স্ক্রিপ্ট রাইটার এক। সরকারি বাস নিয়ে কর্মীদের আনা হয়েছে, রাস্তায় গাড়ি নেই। এবারও দেখা গেল বাসের কোনায় কোনায় বিভিন্ন জায়গায় মদের আসর করছে। আমার কাছে একটা কুপন আছে, কালকে কুপন ইস্যু করা হয়েছিল যে একটা বাংলা মদ বলে তৃণমূলের স্ট্যাম্প দিয়ে আর কি। কোনায় কোনায় কেন বলছো? মদ ছাড়া তৃণমূল বাঁচতে পারে? পরে একদিন আমরা প্রেস কনফারেন্স করে বলবো, আমাদের রাজ্যে প্রত্যেকটা মদের বোতলে ছিপি সিল হয়, তার বিনিময়ে অভিষেক অ্যাকাউন্টে টাকা যায় বেনামে। পরিষ্কার বলছি, ছিপি হয় না, এক্সাইজে সিল করা হয়। বিহারে মদ নিষিদ্ধ হয়েছে বলে, আগে আমি রায়গঞ্জের এমপি ছিলাম তো, ধরিও ছিলাম, এখানে বেআইনি ইলিসিট নকল ভেজাল মদ তৈরি হতো সীমানায় এবং ওখানে চালান হতো। এখন মোটামুটি এই অভিষেকের ঘনিষ্ঠ লোকজন সব বেরোবে, তারাই আবার ইউপি বর্ডারে বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ী, আর বাংলা বর্ডারে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী। একটার পর একটা মদের কারখানা করেছে এই কদিনে, এই বছরে। কারণ ওখানে মদটাকে স্মাগল করতে হয়, চড়া দামে বিক্রি করতে হয়। তোমরা তো কে কি বললো তার পেছনে ছোট, যদি একটু খবর রাখতে এলাকার সীমানা এলাকায়, তাহলে কোন কোম্পানি কি পুরিয়া সব পেয়ে যাবে। আমি মদের কথা বললাম, বিয়ানি মদের কথা বললাম, ছিপির কথা বললাম, ভালো। প্রথমত ও তখন দুধ পিতা বাচ্চা ছিল, যদি আদর জন্মে থাকে। এখন তো বয়সে নিয়ে কৃষির যেমন অনেক গন্ডগোল আছে, ওরটা আমি জানি না তো এক্স্যাক্টলি কি আছে, কিন্তু এখনো পর্যন্ত যা জানি তখন দুধ পিতা বাচ্চা ছিল। এক, তুই হচ্ছে এটা থেকে পরিষ্কার হলো গোটা চক্রান্তটা ভালোই হয়েছে প্রশ্ন করে তুমি বলেছ, এবং ও বক্তৃতা করে বলেছে। তাহলে সচিত্র ভোটার আইডেন্টিটি কার্ড পরিচয় পত্রের দাবি করে তোরা মহাকরণে কেন গিয়েছিল? মমতা ব্যানার্জি এখানে যখন নুপুর শর্মা কোনো ব্যাপার হয় তখন বললেন এখানে কেন মিছিল করছো, ওখানে গিয়ে করো। সিএনআরসি যখন হয়, ওয়াকআপ যখন হয়, বলে ওখানে গিয়ে মিছিল করো। আর যখন সচিত্র পরিচয় পত্র চাই এই দাবিতে তিনি মহাকরণ অভিযান করলেন। ওরা কি মহাকরণ, এখন কি এসআইআর নিয়ে যদি আপত্তি করি আমরা কি নবান্ন অভিযান করবো? এই বোধটুকু তো হওয়া উচিত ছিল। উদ্দেশ্য কিছু অন্য ছিল, যেটা মনীশ গুপ্ত রিপোর্ট থেকে বেরিয়ে এসছে। একদম সঠিক কথা বলেছে, সিপিএম তার আগে থেকে বলেছে, শুধু অনৈতিক ভাবে নয়, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, হাইপার অ্যাক্টিভ করা হচ্ছে, কত লোককে ধরপাকড় করা হচ্ছে, রেড করা হচ্ছে। আবার শুধু একটা নয়, আবার যেখানে দরকার আছে সেখানে রেড করাও হচ্ছে না, ধরপাকড় করাও হচ্ছে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবে ইডির ভূমিকা প্রায় ঘুমন্ত, হ্যাঁ না? যেমন দেবতার ক্ষেত্রে কখনো কখনো জাগ্রত দেবতা থাকে, তাহলে অন্যান্য রাজ্যে দেখা যাবে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে ব্যাপক জাগ্রত। আর পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় এজেন্সিগুলো সমস্ত তথ্য হাতে পেয়েও
অন্তত পিসি পিসি ভাইপো তাদের সম্পর্কে, লিপস অ্যান্ড বাউন্ড সম্পর্কে একটা পর একটা কেলেঙ্কারি কথা বলতে পারি, এবং তাতে অনেক তোমার গিয়ে একদম একটা স্পষ্ট হয়ে গিয়েছে যে কিভাবে রাজনৈতিক স্বার্থে ইডি সিবিআই কে ব্যবহার করা হয়। তাহলে অন্যত্র যেটা সুপ্রিম কোর্ট বলেছে, যেটাকে হাইপার অ্যাক্টিভ করা হচ্ছে ইডি সিবিআই কে, সেটা যদি বিজেপি রাজনৈতিক স্বার্থ হয় কেন্দ্রের সরকারের, তাহলে এখানে যে ইডি সিবিআই কে কাজ করতে দেওয়া হচ্ছে না বা তারা অ্যাক্টিভ নয়, সেটাও তাহলে বিজেপি রাজনৈতিক স্বার্থ। তাহলে শান্তিনিকেতনে লিপস অ্যান্ড বাউন্ডসে কাকুর গলার স্বর পাওয়ার পরেও যে নারদা সারদা থেকে আরম্ভ করে এই সমস্ত পাচার, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, এখন যেটা দেবজা পাচারের স্ক্যাম নিয়ে বললাম, এতে কোনো ইডি সিবিআই এর সাপ সঙ্গ যাতা হয়ে যায় না কিরকম? দেখবে ওই ঝাঁপিতে সাপ থাকে সাপুড়েদের, তারপরে বিন বাজায়, তখন সেই সাপটা জেগে ওঠে, ফনা তোলে, তাহলে দেখা যাচ্ছে মোদি, অমিত শাহ, আরএসএস অন্য রাজ্যে ওটাকে ফনা তুলতে বিন বাজাচ্ছে, আর এখানে যাতে ঘুমিয়ে থাকে তার ব্যবস্থা করছে। দুটোই রাজনৈতিক স্বার্থ। উনি জীবনে এতদিন এমপি হয়েছেন, 50 বার বলেছেন বাংলা পার্লামেন্টে বক্তৃতা, বাংলা ছেড়ে দাও, বক্তৃতা করেছেন পার্লামেন্টে, বলেন। আর বাংলার পাশে পার্লামেন্টে তো নিয়ম আছে যে তোমার গিয়ে যে কেউ নিজের, যেটা আমাদের সংবিধানে স্বীকৃত 8th শিডিউলে যে ভাষাগুলো আছে, আগে একটু নোটিশ দিলেই বলতে পারে। বলতে কেউ বারণ করেনি, বলেননি কেন, বলেন না কেন? আমরা জানি ভোটের সময় বাইনারি পলিটিক্স করার জন্য কিভাবে বিজেপি তৃণমূল মিলে বিদ্যাসাগর মূর্তিকে ঘিরে তাণ্ডব করেছিল। আবার ভোট আসছে বোঝা যাচ্ছে, বিদ্যার জন্য তো বিদ্যাসাগরকে মনে করে না, ভোটের জন্য অন্তত মনে করছে। ধন্যবাদ, হয়ে গেছে, হয়ে গেছে। আমার কি করে হবে? মমতার। হ্যাঁ বলো। খারাপ কি? কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে ঠিক করবে কে পাবে আর কে পাবে না? কে ঠিক করবে যে ধর্মের নামে হবে? কে ঠিক করবে যে ভাষার নামে হবে? প্রথমে উত্তরপ্রদেশে যত ভূমিহীন কৃষক আছে তাদেরকে জমি দিক না। जितने खेतिहार मजदूर है भूमिहीन उत्तर प्रदेश में, तो पहले उनको जमीन दिया जाए। যতজনকে তিনি উৎখাত করছেন কর্পোরেটকে টাকা দেওয়ার জন্য, জমি দেওয়ার জন্য, তাদেরকে পুনঃস্থাপন করুন, পুনর্বাসন দিন। আর আমি বলবো তাহলে শান্তনু ঠাকুর যতজনকে ওই মতুয়ার কার্ড দিয়েছে তাদের সবাইকে যোগীর অ্যাড্রেস দিয়ে দিক, তারা গিয়ে ওখান থেকে জমি নিয়ে নিন, আমি খুশি হব। আমি শুধু কার্ডের কথা বলেছি, তুমি টাকাওয়ালা কার্ড বলছো, ভালোই, ঠিক আছে, ধন্যবাদ। ওড়িশায় যা নক্কারজনক ঘটনা ঘটেছে কেউ সমর্থন করতে পারে না, গোটা দেশে তার প্রতিবাদ হয়েছে। ওড়িশায় কংগ্রেস বামপন্থীরা মিলে বন্ধ পালন করেছে। সেই মেয়েটি আগে অভিযোগ জানিয়েছিল, মধ্যকাল সেটা, তাও প্রশাসন ব্যবস্থা নেয়নি। সাউথ কেটে ল কলেজ ক্ষেত্রেও তাই, যে মেয়েটি ধর্ষিত হয়েছে তৃণমূলের হাতে, সে মুখ্যমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকেও চিঠি পাঠিয়েছিল। কোন লজ্জার মাথাকে তিনি
এ কথা বলছেন, ব্যবস্থা নেননি, চিঠি দিয়েছিল। আর কামদুনির ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন? পাকশির ব্যাপারে এখনো প্রধান আসামি কেন ধরা পড়েনি? অভয়াকাণ্ডে কেন পুলিশ কমিশনারকে দিয়ে আর এখনো সিবিআই কে ম্যানেজ করছেন? কেন বিচার পায়নি? আমরা একটা লিস্ট বার করে দেবো, ম্যাপ পয়েন্টিং করে। গত 2011 পর থেকে একটা জেলার নাম বলবে যেখানে ধর্ষণ হয়নি এবং তৃণমূলের লোকেরা যুক্ত নয়। কোন মুখে তিনি বলেন ব্যবস্থা নিয়েছেন? এবং সাউথ কেরালা ল কলেজের পরে একটার পর একটা কলেজে এই থ্রেড কালচারের কথা আসছে, যেমন আরজি করার পরে এসেছিল। কি ব্যবস্থা নিয়েছেন? কিন্তু উল্টে যারা থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে শাসাচ্ছে তৃণমূল। ধন্যবাদ। हाँ